সাথী এবং দেবলীনার দুই ননদ প্রিয়া এবং রানী ভীষণই বদমাইশ প্রকৃতির মহিলা ছিল। তাদের যেহেতু বড়লোক পরিবারে বিয়ে হয়, তাই তারা সবসময় ভিআইপি ট্রিটমেন্ট পছন্দ করে। এমনকি তারা নিজের বাপের বাড়িতে এসেও ভিআইপির মতো থাকে। তাদের জীবনের একটাই উদ্দেশ্য, তা হলো তাদের দুই বৌদিকে জ্বালাতন করা। এমনই একদিন প্রিয়া এবং রানী দুই বোন মিলে ঠিক করে তারা তাদের বাপের বাড়িতে ঘুরতে যাবে। হ্যালো বড় বৌদি, আমরা কিন্তু আজকে সন্ধ্যাবেলা যাচ্ছি। তুমি আমাদের আপ্যায়নের জন্য সব রকম ব্যবস্থা করে নিও। তোমরা তো ভালো করেই জানো আমরা কিন্তু সাধারণভাবে থাকতে অভ্যস্ত নই, কারণ আমাদের স্বামীরা আমাদের অনেক ভালো রাখে। তাই আমাদের আপ্যায়ন যেন খুব ভালো করে হয়। তোমরা একদম চিন্তা করো না, আগে তোমরা এসো, তারপর না হয় তোমাদের আপ্যায়ন করার চিন্তা করব। না না, আগেই বলে দিলাম, কারণ তোমাদের তো কোনো চাপ নেই। যদি বাপের বাড়িতে গিয়ে দেখি তোমরা বিছানার চাদর পাল্টাওনি, জানালা দরজা পরিষ্কার করনি, তাই আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি আর কি। এমনিতেই আমাদের স্বামীরা হাইজিন মেনটেন করতে পছন্দ করে, তাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কোনো কিছুতে যেন ধুলো জমে না থাকে। মনে করো তোমার বাড়িতে ভিআইপি অতিথি যাচ্ছে। নবাবের বেটি যেন কোনো সেলিব্রিটি, ওনাদেরকে ভিআইপি বলে মনে করতে হবে। এখানে আসা মানে আমার আর দেবলীনার জীবন একেবারে নষ্ট করে দেওয়া, অসহ্যকর একেবারে। ননদের ফোন রেখে সাথী এবং দেবলীনা দুজনেই বাড়িঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। তারা বাড়ির চারিদিক ফুল দিয়ে সাজায়, এমনকি টেবিলের উপর স্টিলের জগ সরিয়ে তারা কাছে জগে জল ভরে রাখে। দুই ননদের ঘরে পুরানো বিছানা চাদর পাল্টে কুশানির বেড কভার পেতে দেয়, সোফার কভারও পাল্টে দেয়। এভাবে একবেলার মধ্যে তারা বাড়িঘর খুব সুন্দর করে সাজিয়ে নেয়, যাতে দুই ননদ এসে কোনো অভিযোগ করতে না পারে। সন্ধ্যা হতে না হতেই দুই ননদ তাদের দুই বরকে নিয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। রত্নাদেবী এমন সময় দুই মেয়েকে দেখে খুবই খুশি হয়। আমার দুই মেয়ে জামাইয়ের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। তোরা তো বাপের বাড়ির কথা ভুলেই গেছিস প্রায়, একবারও তো আসতে চাস না। কি করে আসবো বলো, আমরা শ্বশুর বাড়িতে অনেক সুখে আছি। তাছাড়া তোমার দুই অনামুখ বৌমার মুখ দেখতে আমাদের একদম ইচ্ছা করে না। দিদি দেখেছিস আমাদের দুই বৌদি কত সুন্দর ঘরবাড়ি সাজিয়ে রেখেছে। সত্যি বলতে হবে কোনো কিছুরই ত্রুটি রাখেনি। ত্রুটি রাখলে আমরা ছেড়ে দিতাম নাকি? কারণ তুই ভুলে যাস না, এখনো আমাদের দুই বর কিন্তু এই সংসারে অনেক টাকা পাঠায়, তাই আমাদেরকে অবশ্যই ভিআইপি ট্রিটমেন্ট দিতেই হবে। কিন্তু যতই হোক, কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, দুই বৌদি হা করে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আরে যাও, আমাদের ব্যাগগুলো ঘরে রেখে এসো। হ্যাঁ তোমরা বসো, আমি তোমাদের ব্যাগগুলো ঘরে রেখে দিচ্ছি। দেবলীনা, ওদের চা জল খাবার খেতে দে, অনেক দূর থেকে এসেছে, জামাইদের অনেক কষ্ট হয়েছে। এই বলে সাথী তাড়াতাড়ি করে দুই ননদের ব্যাগপত্র ঘরে নিয়ে যায়। অন্যদিকে দেবলীনা অতিথিদের গরম গরম চা এবং সিঙ্গারা পরিবেশন করে। ইস, এরকম তেল তেলে সিঙ্গারা কেউ খায় নাকি? তুমি জানো না আমরা এখন ডায়েটে আছি, তাই আমরা এসব খাবার খাবো না। আর এরকম বেশি বেশি দুধ দিয়ে চা বানিয়েছো কেন? কেন সাথী, বিয়ের আগে তোমরা তো আমাদের হাতে সিঙ্গারা চা খেতে খুব পছন্দ করতে, মাঝে মাঝেই আমাদের কাছে আবদার করতে, তাহলে এখন আবার কি হলো তোমাদের? মুখে মুখে তর্ক করো না তো, এখন চোখের সামনে থেকে এরকম ভিখারিদের মতো খাবারগুলো নিয়ে যাও। তার থেকে বরঞ্চ আমাদের জন্য গ্রিন টি আর তার সাথে সামান্য ওটস বানিয়ে নিয়ে এসো, আমরা ওটাই খাবো। আর হ্যাঁ, ফ্রেঞ্চ অমলেট করে নিয়ে আসতে পারো। অবশ্য তোমরা যা গাইয়া, এসব বানাতে পারলেই হয়, না হলে ফোনে রেসিপি দেখে নেবে। এভাবে প্রিয়া এবং রানী বাপের বাড়িতে আসার পর থেকেই দুই বৌদির সাথে খুবই খারাপ ব্যবহার করে, কারণ তারা যেহেতু খুবই বড় লোক, তাই অহংকারে তাদের মাটিতে যেন পা পড়ে না। সাথী আর দেবলীনা তখনই রান্নাঘরে যায় আর তাদের জন্য গরম গরম ওটস, গ্রিন টি এবং ফ্রেঞ্চ অমলেট বানিয়ে নিয়ে আসে। ও মাই গড, প্রিয়া, তোমার বাপের বাড়ির লোকেরা কোনো এটিকেট জানে না? এসব খাবার হাত দিয়ে খাওয়া যায় নাকি? আমাদের কাঁটা চামচ কোথায়? তারপর কিরকম বাড়ির চাকরদের মতো আমাদের স্টিলের থালায় খেতে দিয়েছে। তুমি তোমার বৌদিদের বলে দাওনি যে আমরা কাঁচের থালায় খাবার খেতে অভ্যস্ত? যত সব রংচটা পুরানো থালা, নতুন থালা বার করতে বলো। অতিথিদের কেউ এরকম পুরানো থালায় খেতে দেয় নাকি? কিছু মনে করো না প্লিজ, আসলে ওরা তো খুব গরিব ঘর থেকে এসেছে, তাই এসব বড় লোকেদের চালচলন বোঝে না।
অতিথি আপ্যায়ন করতে শেখেনি। বৌদি যাও, স্টিলের প্লেট পরিবর্তন করে আমাদের সবাইকে কাচের ডিশে খেতে দাও। এভাবে দুই ননদ ভীষণ পরিমাণে বাড়বাড়ন্ত শুরু করে। তাই দুই বৌমা তখনই রান্নাঘরে যায় আর নিজেদের দুঃখ ভাগাভাগি করতে শুরু করে। আমার এসব আর ভালো লাগছে না। বাপের বাড়িতে আসতে পারেনি, আমাদের অপমান করতে শুরু করে দিয়েছে। আমরা যখন এতটাই গরিব খারাপ ঘর থেকে এসেছি, তাহলে আমাদের কাছ থেকে ওরা ভিআইপি ট্রিটমেন্ট আশা করবেই বা কেন? আরে বুঝতে পারছো না, আমাদেরকে অপদস্থ করতে চাই, তাই জন্য তো এসব করছে। তুমি রিয়্যাক্ট করো না, ওরা অপমান করতে করতে নিজেরাই থেমে যাবে। আর এমনিতেও কয়েকদিনের জন্য থাকবে, তাই ভিআইপি ট্রিটমেন্ট নিয়েই নি, ছাড়ো। এই বলে তারা আবার কাচের প্লেটে খাবার পরিবেশন করে। খাবার পরিবেশন করার পর সাথী এবং দেবলীনা যখন খাবার খেতে বসে, তখন তারা কিছুতেই দুই বৌমাকে তাদের সাথে খেতে বসতে দেয় না। কারণ তারা মনে করে তারা যেহেতু ভিআইপি অতিথি, তাই তারাই সবার আগে খাবার খাবে। তাই তারা নিজেদের মতো খাবার খেয়ে আগে আগে ঘরে চলে যায়। ঘরে গিয়ে তারা দেখে যে তাদের ঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু তবুও দুই ননদ তখনই দুই বৌদিকে ডেকে পাঠায়। বৌদি, টাকা দিয়ে ফুল কিনে এনেছো ঠিকই, কিন্তু এখানেও তোমাদের কিপটামি করতে হবে বলো? বাড়ির প্রত্যেকটা কোণ ফুল দিয়ে সাজিয়েছো, কিন্তু আমাদের ঘরে ফুল দাওনি কেন? ফুলদানিগুলো পরিষ্কার পর্যন্ত করনি। ওগুলো পরিষ্কার করে জল ভরে নিয়ে এসো, তারপর আমাদের ঘরেও ফুল দাও। তুমি জানো না আমরা অর্কিড পছন্দ করি? এই তো কিছুদিন আগে অ্যানিভার্সারিতে আমি রানীর জন্য বিদেশ থেকে অর্কিড ফুল এনে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি এরকম অর্কিড ফুল থাকে, তাহলে ওই ফুলগুলো আমাদের ঘরে রাখতে পারো। আর হ্যাঁ, আমাদের ঘরে দামি দামি পারফিউম স্প্রে করে দাও। ঘর থেকে কিরকম যেন একটা গরিব গরিব গন্ধ বের হচ্ছে। কি করব বলো জামাই, তোমাদের মতো আমরা বড় লোক নই, তাই বিদেশি ফুল ব্যবহার করতে পারি না। আমরা দেশি গাঁদা ফুল দিয়েই কাজ চালাই। তাছাড়া আমরা কম দামি রুম স্প্রে দিয়েছি তো, তাই তোমাদের গরিব গরিব গন্ধ লাগছে। এই বলে দেবলীনা এবং সাথী আবার দুই ননদের ঘর দামি দামি ফুল দিয়ে সাজিয়ে দেয়। এমনকি তারা নিজেদের গায়ের পারফিউম ননদদের ঘরে স্প্রে করে দেয়। কিন্তু তবুও দুই ননদ এবং তাদের স্বামীরা সবসময় তাদের জ্বালাতন করে, যার ফলে সাথী এবং দেবলীনা মোটেই এরকম জ্বালাতন সহ্য করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। কিন্তু প্রত্যেক দিন যে দুই বৌমার কিভাবে কাটছে সেটা তারা খুব ভালো করেই জানে। অতিথিদের সকালবেলা গ্রিন টি দেওয়া, তাদেরকে ইংলিশ ব্রেকফাস্ট পরিবেশন করা, দুপুরবেলা তাদেরকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়ানো, এমনকি আবার সন্ধ্যাবেলা তাদের ইচ্ছা মতো তাদের ঘর জামা কাপড় ইত্যাদি গুছিয়ে দেওয়া। সব মিলিয়ে দুই বৌমা একেবারে নাজেহাল হয়ে ওঠে। কিন্তু তাতেও প্রিয়া কিংবা রানীর কিছু যায় আসে না। একদিন, বৌদি, আমরা অনেকদিন পর বাপের বাড়িতে এসেছি, তাই আমাদের কয়েকজন বান্ধবী আমাদের সাথে দেখা করতে আসবে। তোমরা কিন্তু ওদের জন্য ভালো মন্দ বড়লোকি খাবার রান্না করে রেখো। আর হ্যাঁ, ওদেরকে কিন্তু স্টিলের প্লেটে খেতে দিও না প্লিজ। এই শুনে দেবলীনা এবং সাথী তখনই রান্নাঘরে চলে যায় আর সবার জন্য ভালো মন্দ খাবার রান্না করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই প্রিয়া এবং রানীর বড়লোক বান্ধবীরা চলে আসে। আর দুই ননদ আগে থেকেই যেহেতু দামি দামি শাড়ি এবং গহনা পরে তৈরি হয়ে থাকে, তাই তাদেরকে দেখলে ভিআইপি বলে মনে হয়। তারা যখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে তখন, এ কি, তোমরা আমাদের জন্য লুচি, আলুর দম, পায়েস রান্না করেছো কেন? এসব খাবার কেউ খায় নাকি? আমরা যখন আমাদের বড়লোক বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাই, তখন ওরা আমাদের মাটন বিরিয়ানি, পোলাও, মাংস আরো কত কিছু খাওয়ায়। সত্যি তোমাদেরকে কি বলবো জানি না। ভিআইপি অতিথিদের কেমন ভাবে ট্রিট করতে হয় তোমরা কিছুই জানো না। কেন, এসব খাবারগুলো তো যথেষ্ট ভালো হয়েছে। আর এমনিতেই তোমরা বাপের বাড়িতে আসার পর প্রত্যেক দিন বিরিয়ানি খাচ্ছ, তাই আজকে আমরা তোমাদের জন্য একটু আলাদা রকম খাবার রান্না করলাম। একদম মুখে মুখে তর্ক করবে না। তোমাদেরকে যা বলা হয়েছে তাই করো। এখান থেকে সব থালাগুলো সরিয়ে নিয়ে যাও, তারপর আমাদের জন্য গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে নিয়ে এসো। এই শুনে দুই বৌমা আবার চুপচাপ সবার প্লেটগুলো সরিয়ে নিয়ে রান্নাঘরে চলে যায়। তারা দুজনে আবার সবার জন্য মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে নিয়ে আসে। অন্যদিকে প্রিয়া এবং রানী তাদের বান্ধবীদের সাথে খাওয়া দাওয়া করে ঘরে চলে যায়। এদিকে সাথী এবং দেবলীনা দুজন মিলে টেবিল পরিষ্কার করে। কিছুক্ষণ পর যখন প্রিয়া এবং রানীর বান্ধবীরা নিজেদের বাড়িতে চলে যাবে, তখন তারা সবাইকে দামি দামি উপহার দেয়।
তারা যখন সাথী এবং দেবলীনাকে দুটো দামি শাড়ি উপহার দেয় তখন, ইস, তোরা আবার এই গরিব দুটোকে নতুন শাড়ি উপহার দিচ্ছিস? তোরা আমাদের দুই বোনের বাপের বাড়িতে ঘুরতে এসেছিস, তাই তোরা আমাদের উপহার দিবি। ওরা যতই তোদেরকে আপ্যায়ন করুক না কেন, এটা ওদের দায়িত্ব। এর বদলে ওরা কোনো গিফট ডিজার্ভ করে না। এমনিতেও আমার শাড়ি দুটো পছন্দ হয়েছে, তাই আমি এই শাড়ি দুটো নিয়ে নিলাম। এই বলে রানী দুই বৌদির হাত থেকে শাড়িগুলো নিয়ে নেয়, যার ফলে সাথী এবং দেবলীনার খুব খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে আরো দু একটা দিন কেটে যায়। একদিন সকালবেলা, প্রিয়া, রানী, তোমাদের দুই দাদার খুব শরীর খারাপ করেছে, ওরা আজকে বাজারে যেতে পারছে না। তোমাদের দুই স্বামীরা তো সবসময় বাড়িতেই বসে আছে, তাই আজকে ওদেরকে একটু বাজারে পাঠালে হয় না? আমরা মেয়েরা মিলে বাজার করে নিয়ে আসবো, তারপর ওরা বসে বসে খাবে, এটা কিন্তু মোটেই মানায় না। কি, তুমি আমাদের বড়লোক স্বামীদের বাজারে যেতে বলছো? তাও আবার এখানে এসে ওরা বাজার করবে? ওরা তোমাদের ভিআইপি অতিথি, ওদেরকে বাজার করে রান্না করে খাওয়ানো তোমাদের দায়িত্ব। ওরা কোনো বাজার করতে পারবে না। এই শুনে সাথী এবং দেবলীনার কিছু করার থাকে না। বাড়ির দুই ছেলে বাধ্য হয়ে শরীর খারাপ অবস্থাতেই বাজারে যায় এবং ভালো ভালো বাজার করে নিয়ে আসে, কারণ আজকে দুই ভিআইপি জামাই মাটন কষা এবং ভেটকি মাছের পাতুরি খাওয়ার আবদার করে। কিন্তু বাজার করে ফিরে আসার পর হঠাৎই দুই ভাইয়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। মা, আপনার দুই ছেলের শরীর খুব খারাপ করেছে, ভীষণ বমি করছে। আপনি একটু ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমি এখনই ডাক্তারবাবুকে ডাকছি। সত্যিই তো, প্রত্যেকদিন আমার দুই ছেলে অনেক খাটাখাটনি করছে, অফিসে যাচ্ছে, বাজার করে নিয়ে আসছে, অতিথিদের আপ্যায়ন করছে, কিন্তু ওরা তো একটুও বিশ্রাম নিতে পারছে না। এই বলে রত্নাদেবী তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ওদের দুজনের সম্পূর্ণ বেড রেস্ট দরকার, তা না হলে কিন্তু ওদের শরীর আরো খারাপ হয়ে যাবে। কেননা ওই কদিন ওদের ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তাই ওদের এখন সেবা করা আপনাদের দায়িত্ব। এই, তোরা অনেক দিন হয়েছে এখানে আছিস, দাদা বৌদির কাছ থেকে অতিথিদের মতো ভিআইপি ট্রিটমেন্ট নিয়েছিস। এবার তোরা ব্যাগ গুছিয়ে শ্বশুর বাড়িতে যা, কারণ তোদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমার দুই ছেলের ক্ষতি করতে পারি না আমি। তোরা অনেক বড় লোক, তাই শ্বশুর বাড়িতে তোরা ভিআইপিদের মতো থাকতে পারবি। পরবর্তীকালে তোরা এমন কোনো জায়গায় অতিথি হিসেবে যাবি যেখানে তোদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, কারণ আমাদের পক্ষে তোদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়। মায়ের কথা শুনে রানী এবং প্রিয়ার চোখে জল চলে আসে, কারণ সত্যি তারা নিজেদের ভুল এখন বুঝতে পারে। তাই তারা তখনই দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যায়। সঞ্জয় এবং অহনা একে অপরকে পছন্দ করত। 5 বছর আগে তাদের প্রথম আলাপ হয়েছিল কলেজে গিয়ে। কলেজ লাইফে তারা দুজনে একে অপরের ভালো বন্ধু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক অন্য একটা সম্পর্কে রূপান্তরিত হয়েছিল। তারা তাদের সম্পর্কের কথা বাড়িতে জানায়। দুই পরিবার থেকেই তাদের সম্পর্কটাকে মেনে নেয়। কয়েক মাসের মধ্যেই খুবই ধুমধাম করে সঞ্জয় ও অহনার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সঞ্জয় অহনাকে তাদের বাড়িতে নিয়ে আসে। অহনা, তাহলে বলো তোমার শ্বশুর বাড়ি কেমন লাগলো? সবকিছু ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? তোমার কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে। না না, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা সঞ্জয়, আমি একবার টয়লেটে যাব, তোমাদের বাথরুমটা কোথায় বলো তো? আসলে এখন আমাদের বাড়িতে আলাদা আলাদা বাথরুম বলতে কিছু নেই, মানে আমার রুমের সঙ্গে অ্যাটাচ কোনো বাথরুম নেই। আমাদের বাড়িতে একটাই কমন বাথরুম আছে, যেটা আমরা সবাই ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এমনিও তো তোমাদের বাড়িতে লোকজন বেশি নেই, তোমার বাবা মা, তুমি আর আমি, 4 জন মিলে একটা বাথরুম ব্যবহার করব, ঠিকই আছে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি চলো, আমার না খুব জোরে পটি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। এই যে এটা হলো আমাদের বাথরুম, তুমি যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমার হয়ে গেলে তারপর যাব। অহনা বাথরুমের দরজা খুলে বাথরুমটা দেখেই খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সে বাথরুমের দরজাও বন্ধ করে দেয়। কি হলো, তুমি বাথরুমটা থেকে লজ্জা পেয়ে গেলে নাকি? দরজা খুলে আবার হঠাৎ করে বন্ধ করে দিলে। যাও যাও, পটি করে নাও। কেন, তোমার কি পটি আটকে গেল নাকি? চুপ করো, আমার মাথা একদম গরম করবে না বলে দিলাম। তোমাদের বাথরুমে ইন্ডিয়ান পট লাগানো আছে কেন? তোমরা তোমাদের বাথরুমে ওয়েস্টার্ন পট লাগাওনি কেন? যাব বাবা, এটা আবার কোনো প্রশ্ন হলো? আমি তো ছোটবেলা থেকে বাংলা প্যানেই পটি করে আসছি, আর তাছাড়া সবার বাড়িতে ওয়েস্টার্ন প্যান থাকে না, বেশিরভাগ বাড়িতেই বাংলা প্যান থাকে, বুঝেছো? ওয়েস্টার্ন হোক কিংবা বাংলা, একই তো ব্যাপার, পটি করা নিয়ে কথা। যাও যাও, তুমি পটি করে এসো।
না, আমি কিছুতেই এই ইন্ডিয়ান পট ব্যবহার করতে পারবো না, কারণ ছোটবেলা থেকে ওয়েস্টার্ন পট ব্যবহার করে আমি বড় হয়েছি। ইন্ডিয়ান পটে কিভাবে বসতে হয় আমি তো সেটাই ভালো করে জানি না। আমি কিছুতেই এই বাথরুম ব্যবহার করতে পারবো না। তুমি আমার জন্য ওয়েস্টার্ন পট লাগাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমি কি জানতাম নাকি তুমি ওয়েস্টার্ন পট ছাড়া বাংলা প্যান ব্যবহার করতে পারো না? আমি তো বললাম যে হ্যাঁ, আমি ওয়েস্টার্ন প্যান লাগিয়ে দেবো। না, লাগিয়ে দেবো বললে তো হবে না, এখনই লাগাও। আমি পটি করব কিভাবে? আমার খুব জোরে পটি পেয়েছে। এ কেমন মূর্খদের মতো কথা বলছো? এখন আমি ওয়েস্টার্ন প্যান কোথায় পাবো? আর ওয়েস্টার্ন প্যান লাগানোর জন্য লেবার মিস্ত্রি বা কোথায় খুঁজে পাবো? এত রাত 12টা বাজে। দেখো, ঝামেলা করো না। বিয়ের পরে এই বাড়িতে তোমার প্রথম দিন, বাথরুমের সামনে দাঁড়িয়ে ওয়েস্টার্ন প্যান আর বাংলা প্যান নিয়ে ঝামেলা করছি। কি করব তাহলে বলো? তোমাদের বাড়িতে ওয়েস্টার্ন পট নেই, তুমি আমাকে কথা শোনাচ্ছ? কি জানি বাবা, কোন আদিম যুগের মানুষ তোমরা। আজকাল সবার বাড়িতেই ওয়েস্টার্ন পট থাকে। দেখো অহনা, আজকে রাতটা দয়া করে চুপ করে থাকো। এখন তো কোনো উপায় নেই, তুমি বাথরুমটা ব্যবহার করো। আমি কালকে তোমার জন্য ওয়েস্টার্ন প্যান লাগিয়ে দেবো, ঠিক আছে? সঞ্জয় এভাবে অহনাকে শান্ত করানোর চেষ্টা করে। অহনা কোনো উপায় না পেয়ে বাথরুম ব্যবহার করতে বাধ্য হয়। বাথরুম থেকে বেরিয়ে অহনা তার রুমে গিয়ে সারা রাত ধরে সঞ্জয়ের সঙ্গে বাথরুম নিয়ে ঝামেলা করতে থাকে। পরের দিন সকালবেলা, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। মা বলেছে কয়েকদিন পর তুমি আমাকে নিতে যাবে, কিন্তু আমার কথাটা তুমি ভালো করে শুনে নাও। তুমি যতদিন না বাড়িতে ওয়েস্টার্ন পট লাগাচ্ছ ততদিন কিন্তু তুমি আমার বাপের বাড়িতে আমাকে আনতে যাবে না, আমি বলে দিলাম। আরে বাবা, কালকে সারা রাত বাথরুম বাথরুম করে ঝামেলা করে হলো না, আজকে সকালবেলায় আবার শুরু করলে? দয়া করে মুখটা বন্ধ রাখো বাবা, মা শুনতে পেলে কি ভাববে বলো তো? চলো বাইরে চলো। সঞ্জয় অহনাকে তার বাপের বাড়িতে রেখে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু অহনা শ্বশুর বাড়িতে ফিরে আসতে চায় না। একদিন সঞ্জয়ের মা মালতী দেবী বলে, কিরে বাবা, 10 দিন তো হয়ে গেল তোর বউ বাপের বাড়ি গেল, এখনো পর্যন্ত তোর বউ ফিরছে না কেন? এখন তো পাড়া পড়শিও সবসময় আমাকে কথা শোনাচ্ছে যে এতদিন হয়ে গেল বৌমা বাপের বাড়ি গেল। কোনো সমস্যা হয়েছে নাকি যে বৌমা বাড়ি ফিরছে না? তুমি চিন্তা করো না মা, আমি আজকেই অহনাকে আনতে যাব, ওকে নিয়েই আজকে বাড়ি ফিরবো। এই বলে সঞ্জয় অহনার বাপের বাড়িতে যায়। না, আমি যাব না। আমি কি বলেছিলাম যে তুমি ওয়েস্টার্ন পট বাথরুমে না লাগালে আমি শ্বশুর বাড়ি ফিরবো না। তুমি ওয়েস্টার্ন পট না লাগিয়ে আমাকে নিতে এলে কি করে? অহনা, প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এই বিষয়ে আমাকে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। বাবা মায়ের অনুমতি ছাড়া আমি তো কিছুই করতে পারবো না। তুমি বাড়িতে ফিরে চলো, তবেই তো আমি বাবা মাকে বলতে পারবো যে তোমার বাংলা প্যান ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা ওয়েস্টার্ন প্যান লাগাতে চাই। তুমি যদি বাপের বাড়িতে পড়ে থাকো তাহলে আমি কি বাবা মাকে কিছু বলতে পারবো বলো? এভাবে সঞ্জয় অপর্ণাকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, কিন্তু সঞ্জয় কিছুতেই তার বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারে না। একদিন অহনা সঞ্জয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি এত ভীতু কেন বলো তো? বাথরুমে সামান্য একটা ওয়েস্টার্ন পট লাগাতে বলেছি, এটা করার জন্য তোমার বাবা মায়ের অনুমতি নিতে হবে। আর তুমি 5 দিন ধরে অনুমতি নিচ্ছ, তাই তো? বেরিয়ে যাও আমার রুম থেকে। তুমি যতদিন না ওয়েস্টার্ন পট লাগাচ্ছ এই রুমে তোমার কোনো জায়গা নেই। যাও যাও, বেরিয়ে যাও। আরে অহনা, তুমি একটু বোঝার চেষ্টা করো। অহনা সঞ্জয়ের কোনো কথা শোনে না। সে সঞ্জয়কে ঘর থেকে বাইরে বের করে দেয়। সঞ্জয় বাধ্য হয়ে মনে অনেক সাহস নিয়ে তার বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যায়। বাবা মা, তোমাদের সঙ্গে একটা কথা ছিল। আসলে অহনা বাংলা প্যান ব্যবহার করতে পারে না, ও বাপের বাড়িতে ওয়েস্টার্ন প্যান ব্যবহার করতো, তাই আর কি। বাংলা প্যানে বসে পটি করতে ওর অনেক অসুবিধা হয়, তাই আমি ভাবছিলাম ওর জন্য একটা বাথরুম তৈরি করব, আর সেটাতে কুমোড লাগাবো। কি 2 দিন হলো না তোর বিয়ে হলো, আর তুই বউয়ের কথাই উঠতে বসতে শুরু করে দিয়েছিস? তুই বউয়ের গোলাম হয়ে গেছিস, তাই তো? মা, এতে গোলামির কি আছে? কুমোড লাগালে আমাদের সবাই নিতে সুবিধা হবে, বিশেষ করে তোমার আর বাবার। তোমাদের তো বয়স হয়েছে, বাংলা প্যানে বসে পটি করতে তোমাদেরও সমস্যা হওয়ার কথা। আর তাছাড়া ওয়েস্টার্ন কুমোড ব্যবহার করা অনেক আরামদায়ক। চুপ কর বিয়াদব, আমি কোনো রকমের ফালতু খরচা চাই না, বুঝেছিস? আমার এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা তুই ভাবলে কি করে ভাঙচুর করবি? আর তাছাড়া বাংলা প্যান ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা হয় না। তোর বউয়ের বাংলা প্যান ব্যবহার করার অভ্যাস নেই, অভ্যাস করে নিতে বল। তোর বউ আমাদের বাড়িতে এসেছে, তাই তোর বউকে সবকিছু মানিয়ে নিতে হবে, আমরা কোনো কিছু মানিয়ে নিতে পারবো না। হ্যাঁ একদম, 2 দিন হলো না বাড়িতে আসতে না আসতে দাবি করতে শুরু করেছে। আজকে বাথরুম পাল্টাতে বলছে, অন্যদিন তো আরো বড় কিছু পেয়ে বসবে। এভাবে সঞ্জয়ের বাবা মা সঞ্জয়কে এক ঝুড়ি কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সঞ্জয় বেচারা খুবই বাজে এক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তার বউ তাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, অন্যদিকে সে তার বাবা মাকেও কিছু বোঝাতে পারছিল না।
একদিন অহনা যখন বাথরুম থেকে বেরোয় তার শাড়ি পুরোপুরি ভিজে ছিল। এই দেখে তার শাশুড়ি মা তাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি বাথরুমে পটি করতে ঢুকেছিলে তো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্নান করে বাইরে বেরিয়ে এলে। তুমি পটি করছিলে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ করছিলে? এটা তো আপনাদের বোঝা উচিত, তাই না? আমাকে দেখে বুঝতে পারছেন ইন্ডিয়ান পটে পটি করতে আমার ঠিক কতটা কষ্ট হয়। ইন্ডিয়ান পটে বসে পটি করতে কত পরিশ্রম করতে হয়। আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ি। আর ওয়েস্টার্ন পটে কোনো ঝামেলাই নেই, চুপচাপ আরামসে চেয়ারের মতো বসে থাকো। আপনাদেরকে সেই জন্যই তো বললাম ওয়েস্টার্ন পট লাগাতে। আবার সেই ঘুরে ফিরে তুমি একই জিনিসে পৌঁছে গেলে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তুমি শ্বশুর বাড়ির শৌচালয় নিয়েই পড়ে আছো কেন? আরে তুমি এখানে সংসার করতে এসেছো নাকি শৌচালয়ের সংস্কার করতে এসেছো? সব সময় একই জিনিস আর ভালো লাগে না। মা, অহনা তো ঠিকই বলছে। ওয়েস্টার্ন কোমর লাগালে তোমাদের সমস্যাটা কি বলো তো? একটা সাধারণ ব্যাপারকে নিয়ে তোমরা এত বড় করে কেন দেখছো? এই বউয়ের গোলাম, তুই বেশি কথা বলবি না বলে দিলাম। সব সময় বউয়ের গোলামি করে বেড়াচ্ছে। এই বাড়িতে আমরা যা বলবো তাই হবে। তোর বউয়ের কোনো কথা এই বাড়িতে চলবে না। তুই যা বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়া, এছাড়া তো তোর আর কোনো কাজ নেই। মালতী দেবীর কথা শুনে সঞ্জয় একেবারে চুপ করে যায়। এরকম ভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। শৌচালয় নিয়ে প্রায় দিন তাদের বাড়িতে ঝামেলা হতো। একদিন অহনার বাবা মা অহনার শ্বশুর বাড়িতে আসে। তাদের হাতে একটা বড় গিফটের বাক্স ছিল। গিফটের বাক্সটা দেখে মালতী দেবী খুবই খুশি হয়েছিল। আরে আসুন আসুন, আপনারা কেমন আছেন বলুন? এতদিন পর তাহলে আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ দিদি, আমরা সবাই ঠিক আছি। আপনারা ঠিক আছেন তো? আসলে আমরা এখানে এসেছি একটা গিফট দিতে। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট এনেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে প্রথমবার এলেন আর এত বড় একটা গিফট নিয়ে। যাক, দেখে খুব ভালো লাগলো, কিন্তু এসবের শুধু শুধু কি দরকার ছিল বলুন তো? না না, এটা তো অবশ্যই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু তাড়া আছে, আমরা এবার আসি কেমন? আপনারা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আবার আসবেন কেমন? অহনার বাবা মা সেখান থেকে চলে গেলে মালতী দেবী বলে, এই বৌমা, এই গিফটের বাক্সটা খোলো তো দেখি, তোমার বাবা মা কি এনেছে। এত বড় বাক্সের মধ্যে নিশ্চয়ই দামি কোনো গিফট আছে। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, আমার যে আর তর সইছে না। অহনা গিফটের বাক্সটা খুললে একটা ওয়েস্টার্ন পট দেখতে পায়। ওয়েস্টার্ন পটটা দেখার পর মালতী দেবী এবং চিরঞ্জন বাবু দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার বাবা মা এই ওয়েস্টার্ন পটটা আমাদের উপহার দিয়ে গেল। তোমার বাবা মায়ের কি সামান্য বিবেকটুকু নেই? মেয়ের শ্বশুর বাড়িতে এসে ওয়েস্টার্ন পট গিফট করে গেল। এভাবে তোমার বাবা মা আমাদেরকে অপমান করলো, তাই তো? তার মানে বৌমা, তুমি আমাদের ঘরের কথা তোমার বাপের বাড়িতে জানাও, তাই তো? আমাদের বাথরুমে কোমর নেই এটা তুমি নিশ্চয়ই ওনাদের বলেছো, আর ওনারা অমনি নিজেদের মেয়ের জন্য নির্লজ্জের মতো ওয়েস্টার্ন প্যান্ট নিয়ে চলে এলো। তোমার বাবা মা যখন এটা গিফট করেছে এটা তুমি তোমার ঘরেই সাজিয়ে রাখো। এটা কিছুতেই আমাদের বাথরুমে লাগানো হবে না। এভাবেই অহনার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তাকে খুবই কথা শোনায়। অহনা তাদেরকে কিছু বলতে না পেরে নিজের ঘরে গিয়ে সঞ্জয়ের উপর রাগ দেখায়। তোমার বাবা মায়ের মতো মানুষ আমি এর আগে কখনো দেখিনি। নিজেদের তো ওয়েস্টার্ন পট কেনার সামর্থ্য নেই, টাকা থাকতেও কিপটিমি করছে। আমার বাবা মা যখন ওয়েস্টার্ন পট গিফট করেছে ওটা বাথরুমে লাগাতে ওনাদের সমস্যা কোথায় হচ্ছে শুনি? তুমি যদি এই পটটা বাথরুমে না লাগাও তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। এভাবে অহনা সঞ্জয়কে ব্ল্যাকমেল করতে থাকে। সঞ্জয় অনেক ভাবনা চিন্তা করার পর একদিন তার বাবা মাকে কোনো কিছু না জানিয়েই তাদের বাথরুমে ওয়েস্টার্ন পট লাগিয়ে দেয়। সঞ্জয়ের বাবা মা তার উপর খুবই রেগে যায়। তাহলে শেষ পর্যন্ত তুই তোর বউয়ের কথাই শুনলি? আমাদের কথার তোর কাছে কোনোই মূল্য নেই, তাই তো? বাবা মায়ের থেকে বউ তোর কাছে বড় হয়ে গেল, তুই এইভাবে তোর বউয়ের কাছে আমাদের ছোট করতে পারলি? তুই যে পুরোপুরি বউয়ের গোলাম হয়ে গেছিস এটা তুই আরো একবার প্রমাণ করে দিলি। কান খুলে শুনে রাখ, আমরা ওই ওয়েস্টার্ন পট ব্যবহার করব না। তুই আর তোর বউ ব্যবহার করবি। আগে যেমন আমরা ইন্ডিয়ান পট ব্যবহার করতাম আমরা সেটাই ব্যবহার করব। সঞ্জয় কোনো কথা না বলে চুপ করে থাকে। পরের দিন সকালবেলা বিক্রম বাবু বাথরুমে যায়। একবার কোমর প্যান্ট ব্যবহার করে দেখবো কেমন লাগে। এর আগে তো কখনোই ওয়েস্টার্ন প্যান্ট ব্যবহার করিনি। এমনিও বাংলা প্যান্টে পটি করতে গিয়ে হাঁটুতে ব্যথা হয়ে যায়। এই বলে বিক্রম বাবু ওয়েস্টার্ন পটে পটি করতে বসে পড়ে। ওয়েস্টার্ন পট ব্যবহার করে তার খুবই ভালো লাগে। সে ঘরে এসে মালতী দেবীকে বলে, গিন্নি, আমি আজকে ওই ওয়েস্টার্ন প্যান্ট ব্যবহার করলাম। কোমর প্যান্ট ব্যবহার করে অনেক আরাম হলো। না হলে যে পটি করতে গিয়ে আমি হাঁটুর ব্যথায় ঘেমে স্নান করে ফেলি। চুপ করো, আসতে বলো, ওরা যেন জানতে না পারে।
আসলে আজকে না সকালবেলা আমিও ওয়েস্টার্ন পট ব্যবহার করেছি জানো। আমার তো এমনিতেই হাঁটুতে ব্যথা থাকে, ইন্ডিয়ান পট ব্যবহার করতে আমার সত্যিই খুব অসুবিধা হতো। আজকে ওয়েস্টার্ন পট ব্যবহার করে আমার খুব সুবিধা হয়েছে। আমরাও না এবার থেকে ওয়েস্টার্ন পট ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু সঞ্জয় আর বৌমা যেন জানতে না পারে। সঞ্জয় এবং অহনা লুকিয়ে লুকিয়ে তাদের কথাই শুনছিল। তারা দুজনে মনে মনে খুবই খুশি হয় যে তাদের বাবা মা ওয়েস্টার্ন পট ব্যবহার করে আনন্দ পেয়েছে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে।